যদি ডেভেলপমেন্টের জন্য কোনো টেন্ডার ডাকা হয় তাহলে রুলিং পার্টিকে ঘুষ না দিলে কাজের অনুমতি পাওয়া যায় না। কোনো ভালো সরকারি হাসপাতালে অ্যাডমিট হওয়ার জন্য সোর্স লাগে, সেখানেও ঘুষ দিতে লাগে। সারা বিশ্ব আগামী 50 বছর আগের কথা ভাবছে, আর আমরা 500 বছর পুরনো মন্দির মসজিদ খুঁজতে ব্যস্ত মাটি খুঁড়ে। ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে হিন্দু মুসলিমের মধ্যে দাঙ্গা লাগানো হয়। নেতা মন্ত্রীরা তাদের ছেলে মেয়েদেরকে বাইরের দেশের ইউনিভার্সিটিতে পাঠায় পড়াশুনো করার জন্য, আর এই নেতা মন্ত্রীদের কথা শুনেই উত্তপ্ত হয়ে রাস্তায় গিয়ে মারামারি করে প্রাণ হারায় গরিব মানুষের সন্তানরা, আর একটি গরিব মায়ের কোল খালি হয়। সব পলিটিক্যাল পার্টি নিজেকে বড় দেশভক্ত বলে দেখাতে চায়, কিন্তু এই সব কিছুই শুধুমাত্র নামে। চায়না এবং আমেরিকার মধ্যে শুরু হয়ে গেছে এআই কাটিং এজ টেকনোলজির যুদ্ধ। এই যুদ্ধে সারা বিশ্বের অনেকগুলো দেশ অংশগ্রহণ করেছে, কিন্তু এর মধ্যে ইন্ডিয়া কোথায়? আমেরিকার ওপেন এআই এর প্রোডাক্ট চ্যাট জিপিটিকে বিট করে এআই টেকনোলজির শীর্ষে পৌঁছে গেছে চায়নার ডিপসিক R1 মডেল। এর কারণেই আমেরিকার সেমিকন্ডাক্টর চিপ ম্যানুফ্যাকচারিং কোম্পানি এনভিডিআর এর $600 বিলিয়ন শেয়ার রাতারাতি উধাও হয়ে গেছে। আর এই বিষয়টি নিয়েই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত ক্ষুব্ধ। শুধু কি এআই, স্পেস, গ্লোবাল ম্যানুফ্যাকচারিং, রিউজেবল রকেট, গ্রিন এনার্জি, কোয়ান্টাম কম্পিউটার্স, প্রতিটি ক্ষেত্রে আমেরিকাকে পিছনে ফেলে নতুন সুপার পাওয়ার হতে চলেছে চায়না। আর আমরা সারাদিন কি করছি? পলিটিক্স, হিন্দু মুসলিম, বাংলাদেশ পাকিস্তান, সোশ্যাল মিডিয়াতে ব্রেনলেস কমেডি এবং বিক্রি হয়ে যাওয়া মিডিয়া নিয়ে পড়ে আছি। ইংরেজরা আমাদের দেশ ছেড়ে যাওয়ার আগে যে বৃক্ষের বীজ বুনে গেছিল, তার থেকে আমরা আজও বেরোতে পারিনি। তারা চেয়েছিল ভারতের সব থেকে দুর্বল জায়গা ধর্মীয় মেরুকরণকে টার্গেট করতে। আর আজ স্বাধীনতার 77 বছর পরেও আমরা সেই হিন্দু মুসলিম নিয়েই পড়ে আছি কিছু পলিটিক্যাল পার্টির উৎসাহের কারণে। আর এটা হলো তার জলজ্জান্ত উদাহরণ। হিন্দু রাষ্ট্র কে লিয়ে সবই মূল্যকে মারনা চাহতে হ্যাঁ। চায়নার এই সমবয়স্ক ইয়াং জেনারেশন শুধুমাত্র টেকনোলজির ওপর বেস করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। আর আমাদের দুরবস্থা দেখুন, আমরা এত পরিমাণে ব্রেন ওয়াশ হয়েছি যে টেকনোলজি তো দূরের কথা, আমরা সেই আবার কৃতদাসে পরিণত হচ্ছি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আজ আমরা প্রতিটি ক্ষেত্রে আমেরিকা এবং চায়নার মতো দেশগুলোর ওপর সম্পূর্ণভাবে নির্ভরশীল। গুগল থেকে ইউটিউব, উইন্ডোজ, অ্যাপেল থেকে শুরু করে আপনার মোবাইলে ব্যবহার হওয়া অ্যান্ড্রয়েড সিস্টেম সবটাই আমেরিকার প্রোডাক্ট। আর যেভাবে ইন্ডিয়া এবং আমেরিকার মধ্যে দূরত্ব বাড়ছে, তাতে যদি কোনোদিন আমেরিকা তার এই বড় কোম্পানিগুলিকে ইন্ডিয়াতে ব্যান করে দেয়, তখন কি হবে ভেবে দেখেছেন? আপনার ইমেল আইডি থেকে শুরু করে আপনার কম্পিউটারে এবং ফোনে থাকা ডেটা কোনোটাকেই আপনি আর অ্যাক্সেস করতে পারবেন না। 1948 সালে স্বাধীন হওয়া চায়না কি করে এত উন্নতি করতে সক্ষম হলো? শুধু কি পলিটিক্স, নাকি আরো অন্য কোনো কারণ আছে যার জন্য আজও আমাদের দেশ এতটা পিছিয়ে? কি করলে আমরা আবার একবার আমাদের দেশকে বিশ্ব সেরা বানাতে পারবো? তো চলুন এই প্রশ্নগুলোর উত্তর খুঁজি আজকের আমাদের এই ওয়ান্ডারফুল ভিডিওতে। সো হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ এনআর এবং আপনারা দেখছেন ফ্যাক্টোরিয়াম বাংলা। চলুন শুরু করি। রিসেন্টলি আপনারা দেখেছেন আমেরিকাতে বসবাস করা ভারতীয়দেরকে কিভাবে কোমরে এবং পায়ে ছেকল বেঁধে অমানবিকভাবে মিলিটারি প্লেনের মাধ্যমে ভারতে ফেরত পাঠানো হয়। এমনটা না যে এটা প্রথমবার ঘটেছে, এর আগেও বহুবার আমেরিকা এই একই জিনিসই করেছে। বাট ডোনাল্ড ট্রাম্প যবে থেকে দ্বিতীয়বারের জন্য আমেরিকার প্রেসিডেন্ট হবার শপথ নিয়েছেন, তবে থেকেই তিনি ভারতবর্ষের ওপর একটি অ্যাগ্রেসিভ মেন্টালিটি দেখাচ্ছেন। কারণটা কি জানেন? কারণ ইন্ডিয়া হলো একটি ব্রিক্স কান্ট্রি। রিসেন্টলি রাশিয়াতে হওয়া ব্রিক্স সম্মেলনে ভারত বিশেষভাবে অংশগ্রহণ করে। এই সম্মেলনে রাশিয়া, চায়না, সাউথ আফ্রিকা, ব্রাজিলের মতো দেশগুলোর সমর্থনে ওয়ার্ল্ড ইকোনমিতে ডলারের পরিবর্তে অন্য কোনো কারেন্সিতে বিজনেস এবং ট্রেডের কথা আলোচনা করা হয়। আর এই সিদ্ধান্তটাই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাথা গরম করার জন্য যথেষ্ট ছিল। কারণ এর জন্য মার্কেটে ইউএস ডলারের ভ্যালু কমতে পারে এবং আমেরিকার বিলিয়নস অফ ডলার লস হতে পারে। তখন থেকেই আমেরিকা এই ব্রিক্স কান্ট্রিগুলোকে টার্গেট করা শুরু করে। ইউএসএ জানতো চায়না যেভাবে প্রতিটি সেক্টরে এগিয়ে যাচ্ছে, তাতে কখনো না কখনো আমেরিকাকে পিছনে ফেলে ওয়ার্ল্ডের লার্জেস্ট ইকোনমি হয়ে যাবে। এবং সেই জন্যই আমেরিকা এআই এবং কম্পিউটার টেকনোলজিতে ইউজ হওয়া বিভিন্ন সেমিকন্ডাক্টর চিপকে চায়নাতে এক্সপোর্ট করাতে সম্পূর্ণভাবে ব্যান লাগিয়ে দেয়। বাট চায়না তো চায়নাই, আমরা যতই সমালোচনা করি না কেন, ইনোভেশন তো এদের মধ্যেই আছে। এত ব্যান লাগার পরেও চায়নার ডিপসিক কোম্পানি কি করলো জানেন? পুরনো সেমিকন্ডাক্টর চিপকে জোগাড় করে এমন একটি এআই সিস্টেম বানালো যেটা মানুষের মতো ভাবতে পারে, নিজে থেকে সলিউশন দিতে পারে এবং চ্যাট জিপিটির থেকেও কয়েকশো গুণ ভালোভাবে কাজ করতে পারে। বাট অবাক করা বিষয় হলো, ডিপসিককে বানানোর জন্য বিশাল ইনফ্রাস্ট্রাকচার বা হিউজ অ্যামাউন্টের দরকার হয়নি চ্যাট জিপিটির মতো। মাত্র $5.6 মিলিয়ন বেশ কিছু নবাগত ইঞ্জিনিয়ার মিলে এত বড় একটি সিস্টেম বানিয়ে সারা বিশ্বকে তাক লাগিয়ে দেয়। কিন্তু প্রশ্ন এটা না যে চায়না আমেরিকাকে কতটা পিছনে ফেলেছে,
প্রশ্ন এটাই যে চাইনিজ ইঞ্জিনিয়াররা এই অসাধারণ কাজ করলো কিভাবে। আমাদের দেশ স্বাধীন হবার 1 বছর পর চায়না স্বাধীন হয়। যে টাইমে আমরা হিন্দু মুসলিম দাঙ্গা করতে, জাতপাত বিচার বিবেচনা করতে ব্যস্ত ছিলাম, সেই টাইমেই চায়না তাদের প্রাইমারি এডুকেশন এবং হেলথ কেয়ারের ওপর ফোকাস করে। ফলস্বরূপ কিছু বছরের মধ্যেই চায়নার ওয়েল এডুকেটেড ইয়াং পপুলেশন ফরেন কোম্পানিগুলোকে নিজেদের দেশে অ্যাট্রাক্ট করতে সক্ষম হয়। ধীরে ধীরে যত ইকোনমিক্যাল গ্রোথ হতে থাকে, চায়না ততই টেকনোলজিক্যাল রিসার্চ ডেভেলপমেন্টে ইনভেস্ট এবং ফোকাস দিতে থাকে। আর এটাই ছিল চায়নার মাস্টার স্ট্রোক। 1990 সালে ইন্ডিয়া এবং চায়নার ইকোনমিক্যাল কন্ডিশন প্রায় সেম ছিল, কিন্তু বর্তমানে চায়না আমাদের থেকে প্রায় 5 গুণ বেশি শক্তিশালী ইকোনমিক্যাল গ্রোথের দিক থেকে। অর্থাৎ একজন চাইনিজ একজন ভারতের থেকে প্রায় 5 গুণ বেশি বড় লোক। আজ চায়না ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট ইকোনমি। গ্লোবাল ম্যানুফ্যাকচারিং এর প্রায় 30% প্রোডাকশন চায়না একাই করে, যেটা ভারতের তুলনায় প্রায় 10 গুণ বেশি। এমনটা না যে চায়না এত কিছু অ্যাচিভ করেছে কোনো বাধা ছাড়াই। আমেরিকা প্রতিনিয়ত চায়নাকে বিপদে ফেলার চেষ্টা করেছে, কিন্তু চায়না প্রতিটি ক্ষেত্রেই তার বিকল্প পথ ঠিক খুঁজে বার করেছে। আমেরিকা জানতো যে চায়নার সব থেকে দুর্বল জায়গা হলো এনার্জি সেক্টর, আর সেই জন্যই ইউএসএ মিডিল ইস্টের কান্ট্রিগুলোকে প্রেশারাইজ শুরু করে চায়নার সঙ্গে অয়েল ট্রেডিং কমানোর জন্য। কিন্তু তার ফলস্বরূপ চায়না ব্যাপারটাকে বুঝতে পারে এবং গ্রিন এনার্জিতে ফোকাস করে। বিশ্বের 80% সোলার প্যানেল এখন চায়নাতেই ম্যানুফ্যাকচারিং হয়। বিশ্বের সব থেকে বড় ড্যাম দ্য থ্রি গর্জিয়াস ড্যাম চায়নাতেই রয়েছে। এই ড্যাম এতটাই বড় যে এর কারণে পৃথিবীর রোটেশন স্পিড 0.06 মাইক্রোসেকেন্ড স্লো হয়ে গিয়েছে। এখানেই শেষ নয়, চায়না এর থেকেও আরো বড় ড্যাম তিব্বতে বানানোর অনুমতি দিয়ে দিয়েছে। গত মাসে চায়না তিংয়াং 504 নামের একটি কোয়ান্টাম কম্পিউটার লঞ্চ করে, যেটা এখনো পর্যন্ত বিশ্বের সব থেকে পাওয়ারফুল কোয়ান্টাম কম্পিউটার। 2011-তে ইউএসএ ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে চাইনিজ অ্যাস্ট্রোনট পাঠানোতে ব্যান লাগিয়ে দিয়েছিল। বাট ঠিক তার 10 বছর পরে 2021 সালে চায়না নিজের স্পেস স্টেশন লঞ্চ করে ইউএসএ কে যোগ্য জবাব দেয়। গত বছর চায়নার ল্যান্ড স্পেস নামক একটি প্রাইভেট কোম্পানি তাদের রিইউজেবল রকেটকে সফলভাবে পরীক্ষা করতে সক্ষম হয়। 26শে ডিসেম্বর 2024-এ চায়নার চান্ডু নামক একটি শহরে পৃথিবীতে প্রথমবার 6th জেনারেশন এয়ারক্রাফটকে দেখা যায়। এবার ইন্টারেস্টিং ব্যাপারটাকে দেখুন, আমেরিকা এখনো পর্যন্ত কোনো 6th জেনারেশন এয়ারক্রাফট তৈরি করতে পারেনি, কোনো মডেলও প্রকাশ করেনি, আর ইন্ডিয়া তো এখনো 4th জেনারেশনেই পড়ে আছে। অবস্থা এতটাই খারাপ যে ইউএসএ ইঞ্জিন দিচ্ছে না বলে তেজাসের মতো এয়ারক্রাফট তৈরি করা পসিবলই হচ্ছে না। আর ইন্ডিয়ার 5th জেনারেশন এয়ারক্রাফট এমকা প্রোডাকশন হতে এখনো 10 বছরেরও বেশি সময় লাগতে পারে। প্রথমেই বললাম না, আমরা বেশ কিছু বিষয়ে এই বড় বড় দেশগুলোর ওপর ডিপেন্ডেন্ট হয়ে আছি। চায়নার ওপর যত ব্যান লাগানো হচ্ছে, চায়না ততই সেলফ ডিপেন্ডেন্ট হচ্ছে। আমাদের আত্মনির্ভর ভারত শুধুমাত্র একটা স্লোগান হয়ে রয়ে গিয়েছে। আপনারা নিশ্চয়ই কিছুদিন আগে শুনেছিলেন যে চায়না সূর্য বানাতে সক্ষম হয়েছে। হ্যাঁ, কথাটা সত্যি। আমাদের সূর্য নিউক্লিয়ার ফিউশনের মাধ্যমে এনার্জি প্রডিউস করে। এই প্রসেসে প্রচুর হাই টেম্পারেচার মেনটেন হয়। 30শে ডিসেম্বর 2024-এ চায়নার ইস্ট রিঅ্যাক্টরে 100 মিলিয়ন ডিগ্রি টেম্পারেচারকে মেনটেন করা হয় কোনো রকম দুর্ঘটনা ছাড়াই, যেটা আমাদের সূর্যের এনার্জির সমতুল্য ছিল। এটা ভবিষ্যতের এমন একটি টেকনোলজি হতে চলেছে যেটাতে খুবই কম খরচে কোনো রকম পলিউশন ছাড়াই হিউজ পরিমাণ এনার্জি তৈরি করা সম্ভব হবে। দুর্ভাগ্যের বিষয় হলো এই টেকনোলজি ইন্ডিয়াতে না চায়নাতে রয়েছে। সেদিন আর বেশি দূরে নেই যখন ফসিল ফিউল আর কোনো কাজেরই থাকবে না। এইসব উন্নত টেকনোলজির মাধ্যমে পৃথিবীর বেশিরভাগ এনার্জি কনজাম্পশনকে পূরণ করা হবে, আর এই টেকনোলজি যার হাতে থাকবে সেই সারা বিশ্বে রাজত্ব করবে। আচ্ছা, এত কিছু শোনার পর আপনার মনে হয় না যদি চায়না এতটা ডেভেলপমেন্ট করতে পারে তাহলে আমাদের দেশ কেন পারে না? ওয়েল, এর সব থেকে বড় রিজন হলো আমাদের দেশের নোংরা পলিটিক্স। যদি কোনো ডেভেলপমেন্টের বিষয় আসে তাহলে সব পলিটিক্যাল পার্টি মিলে তার সমালোচনা করা শুরু করে দেয়। সব পলিটিক্যাল পার্টি নিজেকে বড় দেশভক্ত বলে দেখাতে চায়, কিন্তু এই সব কিছুই শুধুমাত্র নামের। যদি সত্যিই তাদের মনে দেশভক্তি থাকতো তাহলে তারা সমালোচনা না করে একত্রিত হয়ে দেশের উন্নয়নে অংশ নিত। কোনো দেশ সব থেকে বেশি ডেভেলপমেন্ট তখনই করবে যখন সেই দেশের মানুষ সুস্থ এবং শিক্ষিত হবে। বাট আমাদের দেশে তো সব কিছুতেই কারাপশন। যদি ডেভেলপমেন্টের জন্য কোনো টেন্ডার ডাকা হয় তাহলে রুলিং পার্টিকে ঘুষ না দিলে কাজের অনুমতি পাওয়া যায় না। হেলথ কেয়ারে তো সরকারের কোনো ধ্যানই নেই। যেখানে পাম অয়েলকে বিশ্বের বেশ কিছু দেশে ব্যান করে রাখা হয়েছে, সেখানেই ইন্ডাস্ট্রি থেকে শুরু করে ফুটপাতের খাবার পর্যন্ত সব ক্ষেত্রেই এই তেল নামক বিষটাকে ব্যবহার করা হচ্ছে। কোনো ভালো সরকারি হাসপাতালে অ্যাডমিট হওয়ার জন্য সোর্স লাগে, সেখানেও ঘুষ দিতে লাগে। শিক্ষাক্ষেত্রেও একই অবস্থা, শুধুমাত্র টাকা দিয়েই বড় বড় এক্সামে পাশ হয়ে যাওয়া যায়। পলিটিক্যাল পার্টিরা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য এই অশিক্ষিত গরিব মানুষদেরকে নিজেদের মধ্যে লড়ায়। অবস্থা এতটাই খারাপ যে ভোট আসলে না গুনেই বলে দেওয়া যায় যে এবছর কত মানুষ প্রাণ হারাবে। সারা বিশ্ব আগামী 50 বছর আগের কথা ভাবছে, আর আমরা 500 বছর পুরনো মন্দির মসজিদ খুঁজতে ব্যস্ত মাটি খুঁড়ে।
ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে হিন্দু মুসলিমের মধ্যে দাঙ্গা লাগানো হয়। শুনুন দাদা, এই সব কিছুর জন্যই আমাদের শিক্ষার অভাব দায়ী। আপনি কোনো শিক্ষিত মানুষকে পলিটিক্যাল পার্টির জন্য রাস্তায় নেমে মারামারি করতে দেখেছেন? নেতা মন্ত্রীরা তাদের ছেলে মেয়েদেরকে বাইরের দেশের ইউনিভার্সিটিতে পাঠায় পড়াশুনো করার জন্য, আর এই নেতা মন্ত্রীদের কথা শুনেই উত্তপ্ত হয়ে রাস্তায় গিয়ে মারামারি করে প্রাণ হারায় গরিব মানুষের সন্তানরা, আর একটি গরিব মায়ের কোল খালি হয়। এর একমাত্রই সলিউশন আছে, আপনাকে সাবধান হতে হবে। পলিটিক্স করুন, কিন্তু এই নোংরামির থেকে দূরে থাকুন। নিজের সন্তানকে শিক্ষিত করুন, শুধুমাত্র সরকারি চাকরির জন্য না, ভবিষ্যতে যে টেকনোলজি আসতে চলেছে তার জন্য তৈরি করুন। একটা কথা সবসময় মাথায় রাখবেন, ভবিষ্যতে অস্ত্র দিয়ে না, টেকনোলজি দিয়ে যুদ্ধ লড়া হবে। কখনো কখনো মনে হয় যদি বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়ের মতো মানুষরা এখন আমাদের দেশে থাকতেন, তাহলে হয়তো তারা আমাদের দেশকে সঠিক পথে নিয়ে যেতে পারতেন। কিন্তু আমার বিশ্বাস ভবিষ্যতে হয়তো আমরা এমন কোনো ব্যক্তিকে পাবো যার নেতৃত্বে আমাদের দেশ আবার একবার বিশ্বসেরা হবে। তো কেমন লাগলো আমাদের এই ভিডিও অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান, এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন দেখা হচ্ছে পরের ভিডিও।